অঞ্জন একটা অদ্ভুত টিনেজ একটা এনার্জি আছে। ভারতবর্ষে অঞ্জন দত্তকে নকল সেরা আমি। যে দুটি মানুষকে নিয়ে আমি কাজ করছি এরা দুজনেই কিন্তু তাদের বয়সকে ডিফাই করেছে। নতুন একটা চেহারায় পরমব্রতকে দেখা যায়। সৃজিত একটু বেশি প্রেফার। তোমার আর প্রিয়ার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম? প্রিয়া আমার বেস্ট ফ্রেন্ড। কেউ জিজ্ঞেস করে কি করতে সব থেকে বেশি ভালো লাগে, আমার জাস্ট বউয়ের সঙ্গে বাড়ি থাকতে ভালো লাগে। দর্শকদের কিছু বলতে চাও? যারা এখানে থাকেন তারা এবং এখানে যারা থাকেন না, এই ছবিটা দেখে তাদের বাবা মাকে খুঁজে পাবে। নমস্কার, সংবাদ প্রতিদিন .in এর দর্শকদের স্বাগত। আমার সঙ্গে আজকে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আমরা আজকে কথা বলবো তার আগামী ছবি এই রাত তোমার আমার নিয়ে। কেমন আছো পরম? কান কমপ্লেন, খারাপ না। মানে এক সপ্তাহে তোমার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে, তারপরেই তোমার পরিচালিত ছবি, মানে কিভাবে সামলাচ্ছ? মানে হ্যাঁ, ছবি মুক্তি দুটি পর পর এবং তার সঙ্গে মাঝে তো কাজকর্ম তো থেমে নেই এবং থেমে থাক চাইও না, সো সেটাও সামাল দিচ্ছি। তো হ্যাঁ, একটু এই কটা দিন একটু হেকটিকই থাকে আমার, কিন্তু এই কটা দিন একটু অতিরিক্ত একটু এক্সট্রা হেকটিক কাটছে আর কি। মানে প্রমোশনে কি মানে ভাগাভাগি করে নিতে হচ্ছে নিজেকে? মানে হ্যাঁ, মানে মনে হচ্ছে যে মাঝখান থেকে 2-3টে খণ্ড নিজের তৈরি করতে পারলে ভালো হতো। একটা খণ্ড সত্যি বলে সত্যি কিছু নেইতে, একটা খণ্ড এই রাত তোমার আমারে, আর একটা খণ্ড অন্যান্য আমার অফিসের কাজ, প্রোডাকশনের কাজ, লেখালেখির পরবর্তী কাজ যেটা চলছে সেগুলোতে একটা লোক আছে। এরকম যদি 3টে ভাগ করে নেওয়া যেত তাহলে ভালো হতো। বুঝতে পেরেছি। এই রাত তোমার আমার দুজন মানে বয়স্ক দম্পতি, জয়িতা এবং অমর, তাদের 50তম বিবাহ বার্ষিকী। তো এই ছবিটাকে তুমি কিরকম কি ছবি হিসেবে বলবে আর কি? এটা বন্ধুত্বের ছবি, অভ্যেসের ছবি, হিসেব নিকেশের ছবি, বার্ধক্যের ছবি, কি? না, আসলে খুব ভালো বললে তুমি, এটা বন্ধুত্বের ছবি। মানে এটা না, আমি কখনো কাউকে এটা বলতে শুনিনি। আসলে দুটি মানুষ যখন 50টা বছর পার করে ফেলে, একসঙ্গে পথ হাঁটা হয়ে যায়, তখন তারা সব থেকে বেশি যদি কিছু হয় সেটা হচ্ছে তারা বন্ধু দুটো। হ্যাঁ, এই প্রসঙ্গে না আমাকে একটু বলতে হবে তাহলে। সেটা হচ্ছে যে শুনতে চাই। হ্যাঁ, আসলে আমি তো আমার বাবা মাকে বেশি বয়সে দেখতে পাইনি, সেই সৌভাগ্য আমার হয়নি। দুজনেই খুব অল্প বয়সে চলে গেছে। তো তার ফলে মানে আমি বলছি আজকে 2025 তারিখে বলতে পারি যে আরও 3 বছর কাটলে পরে, আই থিঙ্ক 3 বা 4 বছর কাটলে পরে আমার বাবা মার 50তম বিবাহ বার্ষিকী হতো। চেঞ্জ করলে 50th অ্যানিভার্সারি বলে কথা, একটু সাজবো না? আমার বাবা মাকে নিয়ে একটা শূন্যতা আছে, এত অল্প বয়সে তাদের হারানোর জায়গা থেকে একটা শূন্যতা নিঃসন্দেহে আছে। এবার আমি এত ট্রাভেল করি, এত সকালবেলা হয়তো ভোরবেলা তাড়াহুড়ো করে ফ্লাইট ধরছি, আর আমার ফ্লাইট ধরা ভীষণ, মানে অনেকে আছে যে 2-2.5 ঘন্টা আগে থেকে বসে থাকে। আমার কোনো দিনই সেটা না, আমার সত্যি সময় কম থাকে। আমি ঠিক কাটায় 50 মিনিট আগে যাই। হ্যাঁ, একদম করা থাকে, আমার হাতে কোনো চেক ইন লাগেজ থাকে না, সেট করে সোজা, মানে একদম প্ল্যান করা থাকে। এবার সেই প্ল্যানের সময় হয়তো সিকিউরিটি চেকের সামনে একজন বৃদ্ধ একটি দম্পতি পড়লো, এক বৃদ্ধ আর বৃদ্ধা। হ্যাঁ, এবার আমার বিরক্ত লাগছে, সময় লাগছে সব কিছুতে। ওরা সিকিউরিটি চেক ইনে ঢুকে আবার ফেরত চলে আসছেন, পকেটে কিছু রয়ে গেছে একটা, ভগবান আমাকে এদের পিছনে পড়তে। তারপর আমি ওর থেকে তাকিয়ে একটু দেখি যে কি পরিমাণ নির্ভরতা দুটো মানুষের প্রতি। এটা নিয়েছো, ওটা করোটা দাও, খিটখিটো করছে একে অন্যের সঙ্গে, কিন্তু আবার ফোনটা আমায় দাও, আমি রাখছি, দাও বলে একটা অদ্ভুত একটা জেস্চার। এটার কি এই মানে যে এদের মধ্যে কখনো কোনো সমস্যা ছিল না? 100 বার ছিল। এদের যদি প্রেম করে বিবাহ হয় তাহলেও সমস্যা ছিল এদের। এই গত 50 বছরে যদি এদের দেখাশোনা করে বিয়ে হয়, তা সম্বন্ধ করে যাকে বলে, তাহলেও ওদের মধ্যে সমস্যা হয়েছে। কিন্তু এই সব সমস্যা সত্ত্বেও এরা একসঙ্গে থেকে গেছেন, এবং থেকে গিয়ে তারা আর কিছু না হোক, তারা দুটো বন্ধু হতে পেরেছেন। কিন্তু তারা একে অন্যের নির্ভরতার মানুষ হতে পেরেছেন। এইটা সাংঘাতিক লাগে আমার এই জিনিসটা, যে আরও বেশি আমার লাগে, কেননা আমি আমার বাবা মাকে এই জায়গাটায় যেতে দেখতে পারিনি হয়তো আর কি। তো আমার মাথায় এটা ঘুরতই। এবার হয়তো কোথাও সাবকনসিয়াসলি সেই জায়গা থেকে দেখবে আমার অন্যান্য 2-1টা ছবির মধ্যেও ওই জিনিসটা আসে। সোনার পাহাড়ের মধ্যে এসেছিল ভীষণভাবে। মানে এমনিতেই আমাকে মানে বয়স্ক লোকেরা আমাকে ফ্যাসিনেট করে। হ্যাঁ,
তো হঠাৎ করেই চিরঞ্জীব বলে একটি ছেলের কাছে আমি একটি হিন্দি স্ক্রিপ্ট পাই বম্বেতে। আচ্ছা, সেটা কোন সালে? মানে এই তো 2000, আমি ছবিটা শুট করি 2024-এ শুট করেছি, তো 2023-এর গোড়ার দিকে। হ্যাঁ, সেটি আমাকে বলে যে স্যার আমি আপনার কাজের খুব ভক্ত, আমি জানি আপনি ছবিও বানান, আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে, আপনি দেখতে চান? তাই বলে হ্যাঁ। কী ভাষায়? বলে হিন্দিতে। তো আমি স্ক্রিপ্টটা পড়ে আমি ভাবি যে ছেড়ে এটা তো পুরো মনে হচ্ছে, মানে এটা তো আমি যেন এটাই খুঁজছিলাম আর কিরম মনে হয়। সত্যি বলছি, কিচ্ছু বিরাট ঘটে না ছবিতে, দুটো যা ছবিটা দেখ। এবার অবভিয়াসলি আমি ছবিটা বানানোর সময় তার থেকে অনেক পরিবর্তন হয়েছে, অনেক মানে ওই স্ক্রিপ্টের মধ্যে হাজারো পরিবর্তন হচ্ছে, শুধু বাংলা ভাষা বলে না, ঘটনা প্রবাহেরও অনেক পার্থক্য আছে, অনেক কিছু আছে, কিন্তু মূল ভাবনাটা ওখান থেকে। তখন আমি ওকে বলি আমি নিচ্ছি এটা তোমার কাছ থেকে। এবার তারপর যখন হইচই স্টুডিও, তার বেশ কিছু মাস পরে হইচই স্টুডিওর সঙ্গে যখন আমার একটা ছবি করার কথা হয়, এটা ওটা সেটা, হঠাৎ আমার মনে পড়ে যে আমি সৌম্য আর ওদেরকে বলি যে একটা স্ক্রিপ্ট শুনবে। স্ক্রিপ্ট সরাসরি? হ্যাঁ স্ক্রিপ্ট, কিন্তু একটা এবার স্ক্রিপ্টটা হিন্দিতে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শোনাও। তা মনে হচ্ছে এই পাশের ঘরটাতে বসে আমি একদিন সকালবেলা এসে আমি পড়েছি। আমি না পড়তে পড়তে ভাবছি যে কী জানি এদের কীরকম লাগছে। হ্যাঁ, দুটো বুড়ো বুড়ি গোটা ছবি জুড়ে পড়ে চলেছি। এবার আমি 1.5 ঘন্টার মাথায়, যখন আমার আর মিনিট 5 বাকি শেষ করতে পড়াটা, হঠাৎ দেখি ওরা তিনজন হাপুস নয় কাঁদছে বসে আমার উল্টো দিকে, হাউ হাউ করে কাঁদছে। সৌম্য মুখার্জি একটা পূর্ণবয়স্ক পুরুষ, দাড়ি ফাড়ি নিয়ে, হ্যাঁ, পাশে সোহিনী, আর পাশে একটা কিছুটা মনে পড়ছে না, তিনজন অজোরে কাঁদছে। আমি না বুঝতে পারছি না আমি কি সফল হলাম নাকি, আমি বুঝতে পারছি না। তারপর ওরা শোনার পর বললো যে বাপরে, এটা আমরা লেটস ডু দিস। এটা এই স্ক্রিপ্টটা যেটা তুমি পড়েছিলে, এটা কি তোমার চেঞ্জ করার পর না? চেঞ্জ করার পর নয়, আমি আরেকটু আমার চেনা বৃত্তে নিয়ে এসেছি জিনিসটাকে ন্যাচারালি। আরেকটা জিনিস, এটাতে রীনা মাসির একটা অসম্ভব অবদান আছে, অঞ্জনদারও আছে, রীনা মাসির এই ক্ষেত্রে অবদানটা একটু বেশি। সেটা হচ্ছে রীনা মাসি খুব সুন্দর করে আমাকে একটা জিনিস বলেছিলেন যে খুব সুন্দর এটা, কিন্তু আমার মনে হয় আরেকটু কনফ্লিক্ট দরকার। তো সেই কনফ্লিক্টটা আমি আরেকটু কনফ্লিক্ট নিয়ে এসেছি আর কি গোটা এটার মধ্যে। আমার মনে হয় এই কলকাতা শহর তো একটা মানে বলা যেতে পারে আজকাল জেরিয়াট্রিক সিটি বলা হয়, মানে অনেক ভীষণ বয়স্ক মানুষ থাকেন কলকাতা শহরে, কেননা কলকাতা শহর ছেড়ে অল্প বয়সীরা চলে গেছেন, যান অন্য জায়গায়, অন্য দেশে, অন্য শহরে কাজ করতে, পড়াশোনা করতে, বয়স্কদের ফেলে রেখে। এটা না, মানে যারা এখানে থাকেন তারা, এবং এখানে যারা থাকেন না, যারা বাবা মাকে ছেড়ে আছেন অন্য জায়গায়, এই দু দলই আমার মনে হয়, আমি বলছি না সবাই, কিন্তু এই দু দলের একটা বড় শতাংশ এই ছবিটা দেখে, তাদের ছবিটার মধ্যে এই দুজনকে দেখে তাদের বাবা মাকে খুঁজে পাবে। বুঝতে পেরেছি। দেখো, তুমি একটু আগেই বলে তুমি বাবা মাকে অতদিন দেখোনি যতটা দেখার কথা, বা আমি বলছি যে বার্ধক্যে পৌঁছলে একাকিত্ব থাকে, মানে একটা ওদের যে মানে ক্রাইসিস, যে অনেকদিন দীর্ঘ পথ চলার পর যে একাকিত্ব বলো বা শারীরিক গিয়ে, তো সেইটাকে আনা, সেটার জন্য কি তুমি কারোর কথা বলেছো, বা রীনাদি বা অঞ্জনদার কোনো ইনপুট ছিল? মানে সেই ক্রাইসিসটাকে তোমার কি মনে হয় কতটা বুঝতে পেরেছো বা সেইটাকে আনতে পেরেছো? দুটো জিনিস আমায় করতে হচ্ছে এক্ষেত্রে। একটা বড়, একটা খুব সুন্দর, মানে এই কথাগুলো বলতে পারছি, ভালো লাগছে, থ্যাংক ইউ বিদিশা। সেটা হচ্ছে যে দুটি মানুষকে নিয়ে আমি কাজ করছি, এরা দুজনেই কিন্তু এদের নিজেদের মতো করে তাদের বয়সকে ডিফাই করেছে, মানে মানে বয়সোচিত তারা নন। রীনাদি ইজ 80 অলমোস্ট। আমি যখন শ্যুট করছিলাম শি ওয়াজ 78+। হ্যাঁ, আর অঞ্জনদা যখন আমি শ্যুট করেছি তখন 70+। হ্যাঁ, দুজনের মধ্যে 6-7 বছরের ডিফারেন্স আছে, দেখতে সমবয়স্ক লাগে, কিন্তু দুজনকে কাউকেই দেখে কি তাদের এই বয়সটা হয়েছে বলে মনে হয়? মানে আমরা সাধারণভাবে 70, 71, 72 বছর বয়সী একজন পুরুষকে 80 বছর বয়সী একজন মহিলাকে কিভাবে দেখে অভ্যস্ত? এরা দুজনের মধ্যে কেউই সেরকম নন, দুজনেই প্রচন্ড কর্মঠ, দুজনের মধ্যে কোনো প্রচন্ড কাজ করার অদম্য ইচ্ছে। অঞ্জনদাকে দেখে তো টিনেজার মনে হয়, মানে বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলতে শুরু করলে, যে পরিমাণ সিগারেট খায়, হ্যাঁ, মানে যে পরিমাণ শো করে বেড়ায় গোটা পৃথিবীতে, তো সবটা মিলেই। তো আমার প্রথম কাজটা ছিল অঞ্জনদাকে একটা জিনিস বলা, এবং সেটা অঞ্জনদা খুব সুন্দর করে স্বীকারও করেন যে অঞ্জনদা একটা অদ্ভুত, একটা মানে একটা সহজাত একটা
বয়ঃসন্ধিকালের এনার্জি আছে, টিনেজ একটা এনার্জি আছে, দেখবে হ্যাঁ, যেভাবে কথা বলে, যেভাবে হাত পা নাড়ায়, যেভাবে ইয়ে করে। তো আমি যেটা অঞ্জনদাকে প্রথম আমার কাছে বলা সেটা হচ্ছে, অঞ্জনদা আমি তোমাকে 20 বছরের বেশি সময় ধরে দেখছি, এই লোকটা অঞ্জন দত্ত নয়, সো এই এনার্জিটা তোমায় ফেলতে হবে। রাইট। হ্যাঁ, তো এই যে তোমার সহজাত যে কথা বলার ধরন, তোমার চোখটা উপরে উঠে যায়, যেটা লোকে পিপল লাভ ইট। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আমি কতদিন মানে ছোটবেলায় প্রচন্ড নকলও করে আবার প্রভাবিত ছিল। আমি দাবি করে বলতে পারি ভারতবর্ষে অঞ্জন দত্তকে নকল সেরা আমি করি। মানে বন্ধুদের আড্ডায় আমাকে বলা হয় আলাদা করে একটা মানে সেশন কর, অঞ্জনদা সেশন, যেখানে তুই অঞ্জনদা হয়ে কথা বলবি আর কি, এবং আমি সত্যি খুব ভালো করি সেটা। কিন্তু ওই ম্যানারিজমগুলো, ওই ক্যারেক্টারিস্টিকগুলো, ওইটাগুলো থাকবে না। এই লোকটা একটা অন্য লোক, হ্যাঁ, যার এনার্জিটা কম, যার একটু কম, যে ক্লামজি। তোমার চরিত্রে কোন জিনিসগুলো থাকবে, তোমার মধ্যে একটা ক্লামজিনেসও আছে, ওইটা থাকবে, কিন্তু তার মুভমেন্ট, তার এভরিথিং একটু স্লথ। হ্যাঁ, মানে তোমার মতো এই লোকটা কিন্তু একটা সাধারণ 75 বছর বয়সী লোক, 75 বছর বয়সী অঞ্জন দত্ত নয় কিন্তু। মানে অঞ্জন দত্তকে আমরা গিটার নিয়ে গান শুনতে, গান বাজাতে মানে দেখবো না নাকি? মানে না, রাইট, না, এটা বলে দেওয়াই ভালো যে না, শুধুমাত্র মিছে আসা গান গাইতে শুনবো যদিও, কিন্তু গিটার নিয়ে গান গাইতে একেবারেই দেখবো না। এটা সম্পূর্ণ অন্য মানুষ এখানে অঞ্জন দত্ত। রাইট। তুমি যদি একটু অঞ্জনদার, যেটা তুমি বলছিলে যে অঞ্জনদার এনার্জিটা ভালো নকল করতে পারো, সেইটা যদি একটু করে দেখাও আমাদের। ওকে স্যার, কি অঞ্জনদার এনার্জিটা যদি একটুখানি। আমার একটা বয়স হয়েছে, আমার মনে হয় ক্যালকাটা ইজ স্টিল আ সিটি যেখানে, আমি জানি না, মানে I think it's nice. I think it's not, you can still do your thing, নিজের জিনিসটা করা যায়, এটা আমার মনে হয়। বাকিটা করতে পারবো না। থ্যাংক ইউ। আমি একটু আগে কনফ্লিক্টের কথা বলছিলে, যে রিনাদি বলেছে কনফ্লিক্ট থাকা দরকার। আর ম্যারেজ মানে দাম্পত্য একটা খুব কঠিন ব্যাপার, মানে টিকিয়ে রাখা, মানে অনেক কঠিন কনভারসেশন চলতে থাকে আর কি দীর্ঘ সম্পর্ক হলে। তো সেখানে বিশ্বাস, অবিশ্বাস, বঞ্চনা, স্বীকারোক্তি। তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে দীর্ঘ সম্পর্ক, দাম্পত্য না হোক, তোমার এখনো দীর্ঘ দাম্পত্য হয়নি, তো তোমার সম্পর্কের অভিজ্ঞতা কি বলে? মানে লম্বা সম্পর্কে এইগুলো নেভিগেট করা কতটা কঠিন বা সহজ? সম্পর্কে থেকেছি নিঃসন্দেহে, 11 বছরের একটি সম্পর্কে আমি ছিলাম। আমার মনে হয় যে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেখো একটা পয়েন্টের পর শরীরের মোহটা চলে যায়, একটা পয়েন্টের পর ওই হানিমুন পিরিয়ড যেটাকে বলছে তো চলে যায়, হ্যাঁ, সব চেনা হয়ে যায় অন্য মানুষটার, মানে শরীর মন সবটাই অন্তত আমরা মনে করি চেনা হয়ে যায়, এবং তাদের প্রাত্যহিক যে অভ্যেসগুলো সেগুলোর সঙ্গেও পরিচিত হয়ে যাও, মানে আমরা হয়ে যাই, এবং তার বাথরুমে কতটা টাইম লাগে, সে বাথরুমে গেলে বাইরে থেকে কতটা আওয়াজ পাওয়া যায় ভিতরে, মানে সবটাই তুমি জেনে যাও একটা পয়েন্টের পর, রাইট? তো সেই সময় না ভালোবাসা জিনিসটা, প্রেম জিনিসটা একটা অন্য মানে পায়, অন্য অর্থ পায় বলে আমার বিশ্বাস, এবং সেই অর্থটা যথাযথভাবে সেলিব্রেটেড হয় না আমাদের মধ্যে। ঠিক আমার মনে হয় যতটা সেলিব্রেটেড হয়, একটা অল্প বয়সী দুটো মানুষ প্রেমে পড়লো, তাদের প্রেমের যে ওই মাখো মাখো ভাবটা, তারা গান গাইছে, তারা লাফাচ্ছে, তারা নাচছে, তারা পজেসিভ হয়ে পড়ছে, কখনো তারা প্রেমের জন্যে দুনিয়া ভুলাদুঙ্গা করছে আর কি, পৃথিবীতে বিপ্লব আনবে বলছে, খুবই সুন্দর সেগুলো, মানে সেটা চিরকাল আমরাও বানিয়ে যাব এবং ভালোবেসে বানাবো, কেননা ইয়াং লাভ ব্যাপারটাই ভীষণ আকর্ষক। যতটাই আকর্ষক ইয়াং লাভ, আমার মনে হয় ততটাই আকর্ষক হচ্ছে বা আকৃষ্ট হওয়ার মতো হচ্ছে দুটো বুড়ো মানুষের প্রেম। আর আরেকটা কথা হচ্ছে যে দুটো আলাদা মানুষ, তারা যতই একসঙ্গে 100 বছর কাটাক না কেন, 50 বছর কাটাক না কেন, 1% অচেনা সবসময় থাকে একে অন্যের কাছে। তো সেইটার অন্বেষণে কোথাও একটা আমরা সবসময়তে ঘুরতে থাকি, কিন্তু তো সেইটাও একটা সেই খোঁজটা ভালো। হ্যাঁ, কমপ্লেসেন্ট যদি হয়ে যায় আমি সম্পর্কের মধ্যে, তো ওটা তো মানে অবিরম, মানে সকালে ওটা যেমন দাঁত মাঝি, ওরকমই আমার বউ বা আমার বর আছে আর কি, ওরকম, মানে এতটাই বানাল যদি হয়ে যায় জিনিসটা, টেকেন ফর গ্রান্টেড,
তাহলে কিন্তু ওই ওই 1%-এর খোঁজটা চলে যাবে জীবন থেকে। ঠিক, সেটা চলে গেলে নেহাতি অভ্যেস হয়ে যায়। কিন্তু মানে আমার বক্তব্য হচ্ছে যে অভ্যেস মানেই ভালোবাসা না, কিন্তু ভালোবাসা মানে কিন্তু অভ্যেসও হতে পারে। একেবারেই তাই। এই অপর্ণা সেন আমাকে আগে ইন্টারভিউতে বলছিলেন যে অনেক সময় আমরা ভুল করি বা বঞ্চনার ও হতে পারে, সেটা নানা রকম ভাবে, ভুলটা চিটিংও হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেখানে আমরা অনেক সময় স্বীকারোক্তি করি, তো স্বীকারোক্তিটা অনেক সময় নিজের কারণে হয়, নিজেকে একটা মানে মানে নিজের ভারটা কমানোর জন্য, অপরাধ মুক্ত মানে অপরাধ বোধ মুক্ত করার জন্য। সেইটা সবসময় ভালো হতেও পারে, মিটমাট হতে পারে, নাও হতে পারে। তুমি কি মনে করো, তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? সত্যি বলে ফেলাটা ভালো, রাইট। মানে আমার মনে হয়, কেননা তাহলে কি, তাহলে ওই ইংরেজিতে একটা কথা আছে, গেটিং থিংস আউট অফ ইউর চেস্ট, ঠিক, মানে বুকটা হালকা হয়ে যায় আর কি। হ্যাঁ, সেটা জরুরি আমার মনে হয়। এখন আমি সেটা মানে আনডিপ্লোম্যাটিক্যালি করতে বলছি না, হ্যাঁ, যে করাও যায় না বোধহয় এরকম মোমেন্টটা, আনডিপ্লোম্যাটিক্যালি করাও যায় না। আমি করতে গিয়ে বিভিন্ন মানে সত্যি বলার পোকা এমন মাঝে মধ্যে আমার কামড়েছে, সেটা সেই কামড়ের চোটে আমি মানে গড়গড় করে সব কিছু গিয়ে মানে বলে দিয়েছি, মানে বন্ধুর মতো করে বলেছি, জানিস তো আমার না এরকম, তাতে দেখেছি ফল সবসময় একটা ভালো হয়নি বা হয় না। এটা আসলে মানুষে মানুষেও ভেরি করে। তোমার আর পিয়ার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম, মানে কতটা বন্ধুত্বের, কতটা, সেইটা একটু যদি বলতে চাও। পিয়া আমার বেস্ট ফ্রেন্ড। মানে আমরা মাঝে মাঝে আলোচনা করি যে তো প্রায় 1.5 বছর হলো, খারাপ যাচ্ছে না কিন্তু ব্যাপারটা, সোফা টাচউড হ্যানা ত্যানা ইত্যাদি। হ্যাঁ, তো কারণটা মানে হয় না মানে মাঝে, আর আমি খুব ঘরকুনো। ওকে, আমাকে দেখে মনে হতে পারে আমি খুব মানে আমি গ্লোব ট্রটার, সত্যি ওয়ার্ল্ড ট্রাভেলার, কিন্তু আমি আসলে থাকতে ভালোবাসি বাড়িতে, ঠিক আছে। আর সেটা সব থেকে বড় কারণ এখন হয়ে দাঁড়িয়েছে পিয়া আর কি, বিকজ আমার সব থেকে ভালো লাগে, আমি জিজ্ঞেস করে কী করতে সব থেকে বেশি ভালো লাগে, যে আমার জাস্ট বউর সঙ্গে বাড়ি থাকতে ভালো লাগে। হ্যাঁ, সারা জাস্ট গল্প করতে ভালো লাগে, গিটার বাজিয়ে গান করতে ভালো লাগে, ওয়াচিং ফিল্মস টুগেদার, অর এমনকি কিচ্ছু করছি না, মানে একসঙ্গে দুজন কিছু করছি না, হয়তো মানে হয়তো কথাও বলছো না, বলছি না, আমি একটা আমার বসে কাজ করছি, ও একটা ওর কাজ করছে, বাট জাস্ট বিং টুগেদার, ঘরে ওই মানুষটা আছে, আমাদের পোষ্যগুলো খেলে বেড়াচ্ছে আশপাশে, মানে দ্যাটস ইট। তুমি কিছুদিন আগেই বলছিলে যে তুমি ঠিক করেছো সেরকম চরিত্র না পেলে আর অভিনয় মানে করবে না, তো এইটা কেন, মানে এরকম কোনো কাজ করেছো যেটা রিগ্রেট আছে, মানে এই সিদ্ধান্তে? এটা তো থাকবেই, রিগ্রেট তো থাকবেই কিছু না কিছু কাজের জন্য, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম 2021-22 গিয়ে, যে ওই প্যান্ডেমিকটা খোলার পর থেকে আমরা সকলে তো খুব ইনসিকিউর হয়েছিলাম ওই সময়টাতে, তো সেই সময়টাতে না মানে বানের জলের মতো অনেক কাজ করেছি, তার মধ্যে যেরকম কিছু খুব ভালো ইম্পর্টেন্ট কাজও আছে, বিশেষ করে হিন্দিতে, তেমনি খুব বাজে মানে কাজও আছে, মানে বাজে বলছি শুনতে খারাপ লাগবে, কেননা প্রতিটা কাজে আমাকে অর্থোপার্জনে সাহায্য করেছে, জীবিকা নির্বাহে সাহায্য করেছে, ওই অর্থে বাজে বলতে চাই না কোনো জিনিসকে, কিন্তু যে কাজগুলো আমার না করলেও চলতো। তো সেই কারণে আমি একটা সচেতন সিদ্ধান্ত নিই যে 2021-এর শেষে 22-এর গোড়ায়, যে না আমি আর র্যান্ডমলি আর অভিনয় করব না, কিন্তু আমি সত্যি সত্যি আমার ফোকাসটা অনেকটাই পরিচালনা এবং প্রযোজনায়, ডিরেকশনের দিকে অনেক বেশি, হ্যাঁ, ডিরেকশন প্রোডাকশনের দিকে অনেকটাই মুভ করেছে। তো আমার খুব এনজয় করি করতে জিনিসটা, মানে ওটাই আমার অ্যাকচুয়াল কলিং, মানে ওটাই আমি আর কি। তো আমি অভিনয়ের আমার সব কিছু দিয়েছে অভিনেতা সত্তাটা আর কি, মানে যেটুকু রোজগার করে যে বাড়ি একটা করতে পেরেছি, মানে গাড়ি চড়ে ঘুরি, পরিচিতি, মানুষের ভালোবাসা সব, এবং সেজন্য আমার ভীষণ ভালো লাগে অভিনয় করতে, কিন্তু সেই ভালো লাগার নিচ্ছে না অপাত্রে আর আমার করতে ইচ্ছে করে না। এই প্রসঙ্গেই বলি, সত্যি বলে সত্যি কিছু নেই, তোমার মানে ছবিটা নিয়েও খুব কথা হচ্ছে, এতজন ভালো অভিনেতা রয়েছে, তোমার চরিত্রটা নিয়েও কথা হচ্ছে, তো এই চরিত্রটা করার সময় কি কোনো রকম কোনো নির্দিষ্ট কারোর কথা মাথায় রেখে, মানে ধরো ঋতুদা বা কারোর ম্যানারিজম, সেইটা কি মাথায় ছিল মানে করার সময়? কি আমি ইনফ্যাক্ট জানতামই না ঋতুদাকে এটার জন্য বলা হয়েছিল, অনেক পরে জানতে পেরেছি, ছবিটা শুটিং হওয়ার পরে আমায় সুজিত বলেছিল ইনি একটি মানে প্রান্তিক যৌনতার মানুষ এবং কুয়ার কমিউনিটির মানুষ, এবং আমি বলেছিলাম যে এটা অনেকভাবে হয়, কুয়ার কমিউনিটির মানুষ মানেই তিনি, প্রথম কথা সমকামী মানেই তিনি, তার মধ্যে খুব অবভিয়াসলি কোনো একটি লিঙ্গের প্রভাব থাকবে, নাও হতে পারে, একদমই না হতে পারে। তো তুমি কি সেটা বলছো, না তুমি কুয়ার বলছো, যে যাদের মধ্যে, যাদের সাজ পোশাক থেকে শুরু করে যাদের ব্যবহারিকভাবে যারা একটা, তাদের মধ্যে একটা প্রভাব আছে, ওই জন্য আমি দ্বিতীয়টা বলছি, দ্বিতীয়টা বলছি। কুয়ার বললে কিন্তু সবাই কুয়ার বললে একসাথে তলায় আসছে, আমি বলছি যে
তুমি কি অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি মাই কোয়েশ্চেন ওয়াজ যে তুমি কি প্রথাগতভাবে পুরুষালী নয় এরকম বলছো? মানে এই শব্দগুলো সম্বন্ধে আমি থ্যাঙ্কস টু পিয়া ভীষণভাবে সচেতন এখন। আমি আগে আমরা খুব সহজে মেইলি এফেমিনেট এই কথাগুলো বলতাম, তো এখন নিজে তো বলি না, সামনে কেউ বললে তাদেরকেও একটু আটকাই। হ্যাঁ, তো কনভেনশনালি ম্যাসকুলিন নয়, তুমি কি এরকম চাইছো? প্রথাগতভাবে পুরুষালী নয়, বল হ্যাঁ আমি চাইছি, তাহলে নতুন একটা চেহারায় পরমব্রতকে দেখা যায়। তাহলে ঠিক আছে, এবার আমরা ডিগ্রিটা ঠিক করবো, কতটা ডিগ্রিতে করবো এটা আমরা। এবার সেটা করে করে আমরা দেখতাম সৃজিত একটু বেশি প্রেফার করেছে, সেটা আমারও একটু বেশি প্রেফার করেছে। আমি আরো কমিয়ে করতে পারতাম, বাট হি প্রেফার। ডিরেক্টর হলে কি করতে, এই চরিত্রটাকে কিভাবে রাখতে? না, আমি এরকম কনভেনশনালি ম্যাসকুলিন নয়ই রাখতাম। আমি শুধু অ্যাক্টরকে মানে সেটা অবশ্য আমার, সেটা সুজিতের বদান্যতা বলতে হবে, আমি দাড়ি কাটার উপায় ছিল না আমার, আর কি দাড়ি গোফ কাটার উপায় ছিল না, কন্টিনিউটি ছিল। সো হি সেড না, আমি গোফটা ভালো থাকুক আর কি, আমি হয়তো গোফটা বাদ দিতাম। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলো, মানে আমরা যা দেখে এসেছি বিভিন্ন ছবিতে, সেটা বলিউড হোক বা মানে একজন কুইয়ার মানে মানুষ, সে যদি বায়োলজিক্যালি মেল হয় তাহলে তাকে একটা নারী সুলভ বলে স্টিরিওটাইপ এইভাবেই দেখানো হয়, মানে এটা চলে এসেছে। তো আমরা এই ছবিটাতেও খানিকটা তাই দেখেছি। তো তার একটা কারণ আছে জানো তো, সেটা জানি। এটা আমার বক্তব্যটা হচ্ছে যে আমি এইভাবে জিনিসটাকে অ্যানালাইজ করেছি, সেটা হচ্ছে যে ছবিটা যদি শুধুমাত্র সত্যকে নিয়ে হতো, এই চরিত্রটাকে নিয়ে হতো, তাহলে আমার কাছে সুযোগ থাকতো এই চরিত্রটাকে এতটা তথাকথিতভাবে স্টিরিওটাইপের মধ্যে না ফেলে, হ্যাঁ, সেটা আরো নুয়ান্সড করার। কিন্তু ছবিটা তো এই সত্যকে নিয়ে নয়, 2 ঘন্টার মধ্যে এতগুলো ঘটনা ঘটবে, সেই ঘটনাগুলোর কে সত্যকে চ্যালেঞ্জ করতে হবে, করে সেটাকে মানে সত্যি বলে প্রতিষ্ঠা দিতে হবে। হ্যাঁ, এত কিছু ঘটছে, এর মধ্যে প্রত্যেকটা মানুষ এক একটা আইডেন্টিটি তাদের আছে। একজন তার বয়সের জন্য প্রান্তিক, একজন তার ধর্মের জন্য প্রান্তিক, একজন তার রাজনৈতিক বিশ্বাসের জন্য প্রান্তিক, একজন তার ইলিটিজমের জন্য প্রান্তিক, কৌশিক সেনের চরিত্রটা। হ্যাঁ, তো এই মানুষটি, তুমি এরকম একটা ছবি করেছো যেটা শুধুই এই এরকম কুইয়ার মানুষকে নিয়ে সমান্তরাল, সেখানে কোথাও তুমি দেখবে না যে ওই আপাতদৃষ্টিতে তথাকথিতভাবে সেই ছবিটা কিন্তু খুবই সংবেদনশীল, সেটা নিয়ে খুব একটা কথা হয়নি। না হয়, কিন্তু সমান্তরাল নিয়ে আমি যে পরিমাণ ফিডব্যাক এখনো পাই, তাতে বুঝতে পারি লোকে প্রচুর ছবিটা দেখেছে। তো এখানে প্রতিটা মানুষই কিন্তু এক একটা স্টিরিওটাইপ। পিয়ার কেমন লাগলো? পিয়ার ভীষণ ভালো লেগেছে, পিয়ার খুবই ভালো লেগেছে, পিয়ার ছবিটাও ইনফ্যাক্ট খুব ভালো লেগেছে। তোমাকে কেমন লেগেছে? তোমাকে আলাদা করে সুযোগ হয়নি কথা বলার, জিজ্ঞেস করবো। পিয়ার একটা টেক থাকবে ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই। তোমরা কি পরস্পরকে ক্রিটিসাইজ করো? প্রচন্ড রকম। যেরকম আমি গত বছর 2টো ছবি বানিয়েছি, যে দুটি মুক্তি পায়নি, মানে ছবি অনেকই বানিয়েছি, ছবি সিরিজ ছবি। পিয়া যেরকম নিকশটা, আমি এডিটটা দেখি বাড়িতে বসে আইপ্যাডে, তো প্রিয়া পাশে দেখে থেকে আর কি, নিকশটা দেখতে বললো বাপ এটা তো হেভি হয়েছে, দেখে বললো আমাকে, বললাম সত্যি? বললো হ্যাঁ দারুণ হয়েছে বললো। আবার একটা অন্য ছবি যেটা আমার মনে হচ্ছে দারুণ, আমি নাম বলবো না, এটা দারুণ হয়েছে মনে হয়েছে আমার, হ্যাঁ, সেটা চলছে এডিটটা, এরকম একটা দিল একটা, কি হ্যাঁ এটা কি হলো? হ্যাঁ, তো মানে ইটস ভেরি মানে উইয়ার্ড, মানে কিন্তু খুবই খুবই একে অন্যকে ক্রিটিসাইজ করি, মানে ও তো করেই আমাকে, আমি ওকে করি মাঝে মাঝে এক্সট্রিম ভিউজের জন্য, যে না মানে দুনিয়াটা ভাবে, পৃথিবীটা ভাবে চলে না, কিছু ক্ষেত্রে প্র্যাগম্যাটিক হতে হয়, বাস্তববাদী হতে হয়। তো ওই আইডিয়ালিজম বনাম প্র্যাগম্যাটিজমের দুটোই প্রয়োজন। দুটো তোমার ছবির সামনেই মুক্তি পাচ্ছে, তুমি যদি দর্শকদের কিছু বলতে চাও এই রাত তোমার আমার নিয়ে। আমি আবারও বলছি যে আমাদের শহরে প্রচুর বয়স্ক মানুষ থাকেন, যারা একা থাকেন, যারা একা বা মানে দোকা থাকেন আর কি, তাদের ছেলেমেয়েরা তাদের সঙ্গে থাকে না, দেশ বিদেশে থাকে, অন্যান্য জায়গায় থাকে। এই মানুষগুলি, আমার মনে হয় এই মানুষগুলি অমরাজ জয়িতার সঙ্গে রিলেট করতে পারবে, ভীষণভাবে কানেক্ট করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম এদের যে সন্তানেরা ভারতবর্ষের অন্য শহরে থাকে কিংবা বিদেশে থাকেন, তারা আবার তাদের বাবা মার জন্য মন কেমন করবে এই ছবিটা দেখলে আর কি। এই ছবিটা খুব অনেক ঘটনা ঘটছে, সারাক্ষণ বিরাট পেলুড়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রচুর ঘন গহন নাটক হচ্ছে, ওরকম নয় ছবিটা, এটা আমি বলেই রাখছি সকলকে। এই ছবিটা দুজন মানুষ যারা 50টা বছর একসঙ্গে অতিবাহিত করেছেন, সেরকম দুজন মানুষের খুব খুঁটি নাটি ছোটোখাটো সুখ দুঃখের ছবি, একটা
করতে করতে ওই যে বললাম 1% ওই যে এখনো অচেনা থেকে যায় তা সত্ত্বেও সেইটাকে খোঁজার একটা চেষ্টা। তো আমার মনে হয় যে যারা দেখতে আসবেন তারা হয় মানে কারুর না কারুর সঙ্গে রিলেট করবেন, হয় তাদের বাবা মাদের সঙ্গে রিলেট করবেন কিংবা নিজেদের সঙ্গে করবেন বলেই আমার বিশ্বাস। পরমব্রতর সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এরকম আরও অনেক আড্ডার জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিনের ডিজিটাল পেজ, ফেসবুক এবং ইউটিউব পেজে। ক্যামেরায় শুভ্ররূপ এবং শুভজিতের সঙ্গে আমি লিখি।